শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই বিএসবি ক্যামেরা স্কুল কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বিডিআর হত্যাকাণ্ড, যে বিডিআর যে মিউটিনি ঘটেছিল সেই ন্যাক্কারজনক ঘটনায় কথা বলবো। তবে কী কারণে সে কথা বলবো সেটি নিয়ে, সেটি হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন প্রত্যেকেই গত বৃহস্পতিবার সাবেক সেনাপ্রধান তিনি জনাব মইনুল আহমেদ, জেনারেল মইনুল আহমেদ, তিনি তার ইউটিউব চ্যানেলে এসে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি নানা রকম বক্তব্য মন্তব্য দেবার পর একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সে কারণে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের টাইটেল ঠিক করেছি মইনুল আহমেদের বক্তব্যের নিয়ে মত দ্বিমত, এবং যাদের মত রয়েছে এবং দ্বিমত রয়েছে তারা কথা বলবেন। আমি পরিচয় করে দিই, আমাদের অতিথি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহিদুজ্জামান রয়েছেন আমাদের সাথে রয়েছেন সেই ঘটনায় যিনি প্রত্যক্ষদর্শী এবং একই সাথে সেখান থেকে জানে বেশি এসেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান রয়েছেন আমাদের সাথে। দর্শক, আপনারা প্রত্যেকে জানেন যে 2009 সালের বিডিআরের সেই বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং তার পরবর্তী ঘটনাগুলো আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে সেখানে একটা বিচারও করা হয়েছে। সেই বিচার নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন উঠেছে এবং মইনুল আহমেদ, যার কথা বলছিলাম, জেনারেল মইন, তিনি ফ্লোরিডায়, আমেরিকার ফ্লোরিডা অবস্থান করছেন, কিন্তু তিনি হঠাৎ করে তার এই ভিডিও বা তার ইউটিউবের বক্তব্য কী ধরনের প্রতিক্রিয়া সেটি শোনার চেষ্টা করবো। আমি প্রথমে শাহিদুজ্জামান স্যার আপনার কাছে একটু আসতে চাই এই কারণের জন্য যে আমরা সেই ঘৃণিত, সমালোচিত এবং ধিক্কারজনক যে ঘটনা সেটি ঘটেছিল বিডিআর হত্যাকাণ্ডে, এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার অল্প কয়েকদিনের মধ্যে সেই ঘটনা ঘটে। সেখানে নানা রকম নাটকীয়তা আমরা দেখেছি। সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছিল যে তারা সেখানে অপারেশনে যাবে, তারা সেটা করতে পারছিল না। আমরা কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছি তারা সাদা পতাকা নিয়ে সেখানে যাচ্ছেন এবং তাদের সাথে যারা বিডিআর বিদ্রোহী সৈনিকরা সেখানে কথা বলছেন। আমরা অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ কামরুজ্জামান সাহেবের কাছে বিস্তারিত শুনবো কী ঘটেছিল সেদিন, কিন্তু তার আগে আপনি শুনতে চাই যে জেনারেল মইনুল আহমেদ যে বক্তব্য দিয়েছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, সেই বক্তব্যটা তিনি বলেছেন যে সেই সময় তারা সরকারের পক্ষ থেকে সাহায্য পাননি। আপনি কি আবার দেখছেন? আমার কাছে তো এটা একদম সুস্পষ্ট। সামরিক বাহিনীর যে কোনো অফিসারকে বা তাদের যে মিলিটারি ম্যানুয়াল রয়েছে তার সম্পর্কে বিভিন্ন সময় লেখা বেরিয়ে হয়েছে। একটা জিনিস তো স্পষ্ট যে যখন একজন আর্মি অফিসার, আর্মি পার্সোনালের জীবন বিপন্ন হয় তখন আপনাকে কারো অর্ডারের জন্য অপেক্ষা করার প্রশ্নই ওঠে না, বিকজ টাইম ইজ মোস্ট ভাইটাল। একটা মিনিট দেরি করছেন, আপনি অর্ডার আসবে, ততক্ষণে যা ঘটারটা ঘটে যাবে। এবং এটা তো ক্লিয়ারলি, আমি বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী অফিসারদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল আমি পড়াশোনা করার সময়, অ্যান্ড দে ওয়ার টেলিং মি ক্লিয়ারলি দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু, আপনাকে কারো অপেক্ষা করতে হবে না, আপনি সরাসরি যে অ্যাক্ট করবেন, ইউ মুভ বাই ইয়োর ইনস্টিংক্ট, বাই ইয়োর মিলিটারি নলেজ। হ্যাঁ, তখন আমরা তো জানি সেনাবাহিনীর অফিসার ট্রুপস নিয়ে, আমি সকালে আমরা তো দেখেছি ওই সময় কাছাকাছি তো থাকতাম, যে তারা রেডি ছিল ঢোকার জন্য, এবং ওই সময় যদি অ্যাক্ট করতো তাহলে আমার মনে হয় সবাই বেঁচে যেত, অন্তত সিংহভাগই বেঁচে যেত। স্যার, আমরা আপনার কথায় ফিরে আসবো, তবে আমরা এই বিষয়ে আমাদের এটিএন বাংলা একটা প্রতিবেদন প্রকাশ করেছে জেনারেল মইনুল আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে। সেই প্রতিবেদনটি দেখে আমরা আবার সেই আলোচনায় ফিরে আসবো। এবার শেখ হাসিনার সরকারের আমলে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম নির্মম হত্যাযজ্ঞ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তখনকার সেনাপ্রধান মইনুল আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ নামে পরিচিত সেই ঘটনার সুষ্ঠু তদন্ত বা বিচার কোনোটি হয়নি। ভিডিওতে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনার পূর্ণ তদন্ত করে জড়িতদের বের করার আহ্বান জানান। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিলখানার ট্র্যাজেডিতে 57 সেনা অফিসার নিহতের ঘটনায় প্রথমবারের মতো কথা বললেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। সাবেক সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনেই নেতিবাচক ধারণা রয়েছে।
তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের কথা জানান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। সাবেক প্রধানমন্ত্রী সভা শেষ করে আরেকটি ছোট্ট সভা অ্যাটেন্ড করলেন। তারপর তিনি 3 বাহিনী প্রধানকে একসাথে ডাকলেন। এখানে উল্লেখ্য যে আমি যমুনায় পৌঁছার 1.5 ঘন্টা পরে বাকি 2 জন সেনাপ্রধান যমুনায় এসেছিলেন। এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন এই ঘটনা তদন্তে সেই সময় সরকারের কাছ থেকে তারা কোনো সহায়তা পাননি। স্বতন্ত্রভাবে সেনাবাহিনী তদন্ত করতে চাইলেও তাকে বাধা দেয়া হয়। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? প্রতি উত্তরে আমি বললাম, একই ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত আদালত হতে পারে। এরপরে তেমন কোনো কিছু আর উচ্চবাচ্য সরকার থেকে আসেনি। তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার লেখা বই শিগগিরই প্রকাশিত হবে বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন মইনু আহমেদ। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। স্যার, আপনার কাছে একটু পরে আসি, শুনবো। আমি যেহেতু এখানে একজন প্রত্যক্ষদর্শী এখানে আছেন, কর্নেল সৈয়দ কামরুজ্জামান, তিনি রয়েছেন। মইনু আহমেদ সাহেবের কথা শুনলেন। আপনাদের ব্যাচের কে উনি বা আপনাদের মধ্যে কে আগে পড়ে, মানে মইনু আহমেদ বা আপনাদের মধ্যে? আপনি কোন লং কোর্সের? আমি 7ম বিএমএ লং কোর্সের। স্যার আমার অনেক সিনিয়র। আচ্ছা। ফার্স্ট বিএমএর উনি। তো স্যারের আমি স্যারের এই বক্তব্য শোনার পরে আমার নিজের কাছে খুব কষ্ট লাগছে যে উনি আমার সেনাপ্রধান ছিল। আমি বেশ কয়দিন ধরেই দেখছিলাম যে একটা বিজ্ঞাপন চলছিল যে উনি বক্তব্য রাখবেন। সেই বক্তব্যটা আমি গত পরশুদিন না গতকাল সম্পূর্ণ পড়েছি উনি কি বলেছেন এবং শুনেছিল। আমার ধারণা ছিল স্যার সত্য কথাটা বলবেন এবং জাতির কাছে ক্ষমা চাবেন যে ওনার যে উনি যে ভুল সিদ্ধান্তে আমাদের 57 জন অফিসার মারা গেল, ওনার ভুল সিদ্ধান্তের জন্য আমাদের সমস্ত অফিসাররা মারা গেল। ভেবেছিলাম স্যার হয়তো ক্ষমা চাবে। স্যার ক্ষমা না চেয়ে স্যার যে বলছেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রধানমন্ত্রী কার্যালয়ে বসেছিলেন। স্যার, আপনার কি একটু লজ্জা করছে না? আপনার অফিসাররা মারা যাচ্ছে পিলখানার ভেতরে আর আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে আছেন। স্যার খুবই দুঃখজনক। স্যার, ওখানে আপনার প্রধানমন্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন ছিল না। এজ এ সেনাপ্রধান আপনি আপনার অফিসারদেরকে বাঁচানোর জন্য আপনার অফিসাররাই বিডিআরে কর্মরত ছিল। বিডিআরের নিজস্ব কোনো অফিসার নাই, সব সেনাবাহিনী থেকে ডেপুটেশনে যায় ওখানে। সেই অফিসারদেরকে আপনি না বাঁচিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে চা পান করেছেন। স্যার খুবই দুঃখজনক। স্যার খুবই দুঃখজনক। স্যার এখনো সময় আছে, আপনি সত্য কথা বলেন এবং জাতির কাছে ক্ষমা চান স্যার, যে আপনি আমাদের 57 জন অফিসারকে মেরে ফেললেন। স্যার একজনকেও বাঁচাতে পারলেন না। আপনার 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড যেটা ছিল, আপনার উচিত ছিল সাথে সাথে তাকে ওই পিলখানাতে যাওয়ার অনুমতি দেওয়া এবং সাথে সাথে এটার একটা অপারেশন করে, যখন আমরা জানি যে একটা লোহাকে যখন গরম করা হয়, লোহাকে যখন বাড়ানো হয় তখন ওর শেপটা সেইভাবে দেওয়া যায়। ওই সময়ে যদি আপনি যে সময় পৌঁছেছিল তখনও যদি আর্মি পিলখানার ভেতরে ঢুকতে পারত, একটা এপিসি নিয়েও যদি ঢুকতো, তাহলে পরে আমাদের এই 57 জন অফিসার ওই সময় মারা যেত না, ওরা ভয়ে পালিয়ে যেত। কিন্তু সেই কাজটা আপনি করেন নাই। 46 ব্রিগেড যদিও আরও আগে পৌঁছাতে পারতো, কিন্তু না পৌঁছালেও পরে যে পৌঁছালো, তারপরে যে তাদেরকে যে আপনি অনুমতি দেন নাই যে যাওয়ার জন্য, ভেতরে প্রবেশ করতে দেন নাই, তাদেরকে অপারেশন করতে দেন নাই, এর ব্লেম আপনাকেই নিতে হবে। আর প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করা কোনো মতেই আপনার উচিত হয় নাই। এটা পোস্ট ফ্যাক্টো পারমিশন পরে নেওয়া যেত।
আগে তো অফিসারকে বাঁচাতে হবে, আগে তো ওই বিদ্রোহ বলেন, হত্যাকাণ্ড বলেন, যেটাই বলেন, সেটাকে তো আগে থামাতে হবে। সেটা না থামিয়ে যদি আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি ওনার দেখা করার জন্য, আর এদিকে আমাদের অফিসারদেরকে হত্যা করবে নৃশংসভাবে, এটা আমি আজ আর্মি অফিসার মেনে নিতে ইচ্ছুক নই। আমি ওনার বক্তব্যে খুবই আশাহত ওনার বক্তব্য শুনে। আমি দুঃখ প্রকাশ করার ভাষা আমার নাই। আমি আই ফিল শেম মাইসেলফ দ্যাট হি ওয়াজ মাই চিফ অফ আর্মি স্টাফ. I just telling in front of my whole nation that I'm feeling so ashamed that he was my chief of army staff. He couldn't save a single officer from the Pilkhana incident. এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। উনি যতই বলুক এটা মানা যায় না, এটা দোষ ওনাকেই দিতে হবে। উনি আমাদেরকে বাঁচা, আমি ওখানে ছিলাম, উনি আমি শুনেছি যে, আমি ডিজির কাছ থেকে শুনেছি যে ডিজির সাথে যখন ওনার কথা হচ্ছিল যে তোমরা একটু অপেক্ষা করো, 2টা ব্যাটালিয়ান মুভ করে গিয়েছে, ওরা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে, কিন্তু সেই ব্যাটালিয়ান আর আসে নাই। আমার সাথে ডিএমও যে ডাইরেক্টর মিলিটারি অপারেশন, তার সাথে আমার সরাসরি উনি আমাকে রিং করেছিলেন, উনিও বলেছিলেন যে জামান তুমি একটু অপেক্ষা করো, সবাইকে বলো, আশ্বস্ত করো 2টা ব্যাটালিয়ান ওখানে যাবে, তোমরা অপেক্ষা করো। কিন্তু এই যে, এবং নট অনলি দ্যাট, ওই সময় প্রধানমন্ত্রীর সাথেও উনি কথা বলেছিলেন, আমি কিন্তু ডিজি মহোদয়ের পাশেই দাঁড়ানো ছিলাম, তো ওখানেও উনি একই কথা বলেছেন যে আপনার অপারেশন 46 ব্রিগেড মুভ করেছে, আপনাদেরকে রেস্কিউ করবে। কিন্তু আমার দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমি জানতে পারলাম না এই যে সেনাবাহিনী আর ভেতরে ঢুকবে না, অপারেশন করবে না, এই সংবাদটা কিন্তু আমাদেরকে আর দেওয়া হয় নাই। আমরা ওখানে ধরা পড়ে গেলাম, মারা পড়ে গেল সব অফিসার। আমি হয়তো আল্লাহর অনেক রহমত, মা বাবার দোয়া, অনেকের দোয়ার জন্য হয়তো কোনো রকম এখন থেকে সেভ হয়েছে। আমি একা সেভ হইনি। আপনাকে একটু এইখানে একটা জিনিস বলে রাখি, সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে যে হয়তো আমি যেহেতু মিডিয়াতে সবসময় আসি, সবাই ভাবে যে আমি হয়তো একা ওখান থেকে বেঁচে আসছি। এটা আসলে এটা তা না। ওখানে আমরা ওই দিনকে প্যারেড স্টেট অনুযায়ী 107 জন অফিসার উপস্থিত ছিলাম, 107। সেখানে 57 জন অফিসার শহীদ হয়েছেন, 50 জন অফিসার ওখান থেকে বেঁচে আসছেন। কিন্তু প্রবলেম হচ্ছে বা সমস্যা যেটা, যে 50 জনের মধ্যে আমি সহ আর 2-1 কথা বলে, বাকিরা কেউই কোনো বিষয়ে কথা বলে না। যেহেতু কেউ কথা বলে না, আমাদের সমস্ত মানুষের মধ্যে একটা ধারণা যে বোধহয় হয়তো এই কর্নেল জামান একা কীভাবে বাঁচলো, যেখানে 57 জন অফিসার মারা গেছে সেখানে উনি কীভাবে বাঁচলো। কিন্তু আসলে আমি না, টোটাল 50 জন অফিসার ওখানে 50 জন অফিসার ওখান থেকে বেঁচে গেছেন। কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ওই সকল অফিসারদেরকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, কথা বলুন, কি দেখেছেন ওদিনকে, কি শুনেছেন ওদিনকে, আপনার চোখে দেখে সবাইকে বললে পারে যারা যদি আবার তদন্ত হয়, তো এই তদন্তের সময় এগুলো অনেক কাজে আসবে। জি জি, সৈয়দ কামরুজ্জামান, আপনার ক্ষোভের কথা এবং আপনার ধিক্কারের কথা বুঝতে পারলাম যে আপনার মনের মধ্যে যে আশার বাতিঘর জ্বলেছিল এবং সাবেক সেনাপ্রধান তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি যে স্পষ্ট করলেন না, সেজন্য আপনার একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেটা আমরা বুঝবো। আপনার কাছে আবারও আসবো কথা বলবার জন্য। অধ্যাপক শাহিদুজ্জামান, শুনছিলেন যে সেনাবাহিনী নিজেই কিন্তু এই জিনিসটাকে, যেটি বললেন, যেহেতু একটা শৃঙ্খলিত বাহিনী, আগে মানুষ বাঁচাবে, পরবর্তী দরকার হয় সেখান থেকে অনুমতি দেবে। আপনার বিশ্লেষণ কি? দেখেন, আমিও তো কাছাকাছি ছিলাম। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু 27 নম্বরে থাকে, একদম ওর বাসা থেকে সামনেই। তার আত্মীয়রা ওই বিডিআর গেট 2 নম্বর গেটের কাছে থাকে। আমরা শ্যামলী, আমি বলতেছি যে তোর বোনকে বল তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে। হ্যাঁ, আমরাও ভাবতেছি বাসা থেকে চলে, মানে আমাদের কথাবার্তাতেই আমরা নিজেরাই এক্সপেক্ট করতেছিলাম যে কোনো মুহূর্তে আর্মি শুড মুভ। অনেক সোলজাররা কিন্তু ওইখানে ছিল, শুয়ে টাক করেছিল। হ্যাঁ, তখন অনেকেই সিভিলিয়ানদের মারা যাবে, এটা একটা উদ্ভট কথা। সিভিলিয়ানরা জানতো, সিভিলিয়ানরা বুঝতো, এবং আশেপাশে বাসার তারা সবাই মানসিকভাবে বেশিরভাগ লোকই প্রস্তুত ছিল যে তারা সরে যাবে। হ্যাঁ, এমন কোনো অসুবিধা হইতো না। সিভিলে কি আর হইতো, ওরা কি আর বাধা দিত? ওই যদি একটা ঢুকে যেত জোর করে, এমনকি হেলিকপ্টার উঠতেছিল, হেলিকপ্টার গানশিপ থেকেও যদি কয়েকটা গুলি মারতো, তাইলে এই দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। টোটালি মানে আনপ্রিপেয়ার্ড, কি করবে জানে না এই জওয়ানগুলা, উল্টা পাল্টা করে। তারপর কিছুক্ষণ পরে তাদের মাথায় যত দুষ্ট বুদ্ধি আসা শুরু করলো। তার মধ্যে আবার একটা মানে অত্যন্ত বিতর্কিত এক মহিলা জার্নালিস্ট ওইখানে যে আবার অ্যাজ ইফ এটা সিনেমা হইতেছে, ওইখানে যায় গেটের কাছে আবার ইন্টারভিউ নেয়। আপনাদের কি মনে হয়, কি আপনাদের কি সমস্যা, এইসব বইলা
ওদেরকে আরো সোলজারদেরকে আরো এক্সাইটেড করে দিল যে আরে আমরা মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছি, এখন তো আমরা হিরো হয়ে যাব। ওরা তো পড়াশোনা নাই, কি বোঝে? যেটা দরকার ছিল স্ট্রাইট ইউজ অফ ফোর্স, বুঝছেন? কয়টা মারা যেত, হয়তো 20-25টা মারা যেত, কিন্তু পুরো ওই যে অ্যামিউনিশন ডিপো যেখান থেকে ওরা সব অস্ত্র নিছে, এক ঘন্টার মতো সময় লাগছে। তো এগুলা নিয়ে তারপরে ওরা ইয়ে করছে। প্রথমে তো যেই সোলজার যে ওই ইয়েকে মারতে গেছে সে এত নার্ভাস কলাপস করে গেছে। তার মানে ইউ ক্যান রিয়েলাইজ যে একটা লোয়ার র্যাঙ্কের এই ধরনের উদ্ভট দেশদ্রোহিতা করতে যে তার বুক কাঁপে, তো সে তো জানে যে তার পরিণতি কি হবে যদি হয়। সো দেয়ার ওয়াজ এনাফ অপরচুনিটি। আমার এটাই অবাক লাগে, একটা আর্মি চিফ সে কি বোঝে না সামরিক ইয়েতে কি বলে? সে প্রধানমন্ত্রী, একটা অর্ধশিক্ষিত মহিলা। তবুও স্যার তিনি তো একটা কথা বললেন যে তারা সহযোগিতা পাননি, তিনি তো কিছুটা অভিযোগ উত্থাপন করলেন। সহযোগিতা পাননি মানে কার পান নাই? সহযোগিতা পাওয়ার দরকার ছিল সরকারের সহযোগিতা। সরকার কি করে? সরকার ওই মহিলা, আমরা তো এখন জানি যে ইট ওয়াজ এ হিউজ কনস্পিরেসি। মহিলা ইজ ইনভলভড। ইনশাআল্লাহ আগামী দিনগুলোয় বিচার হবে। এবং কোন মহিলা ইনভলভ ছিলেন? যিনি মহিলা দেশের দায়িত্বে ছিলেন তখন, আচ্ছা, the so-called prime minister, she was involved, she is involved. It was a whole thing. ভারতীয় একটা ষড়যন্ত্র ছিল। আমি তো বলতে এখন বাধা নাই, আমরা তো এখন ওপেনলি এগুলো সব কাগজেই বের হয়। এখানে ভারতীয় একটা বিশাল ষড়যন্ত্র ছিল। ওই যে রুইমারিতে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার প্রতিশোধটা তারা এটা নিচ্ছে। অনেক আগে থেকেই দ্য ইন্ডিয়ানস ওয়ার অ্যাওয়্যার। তাদের গোয়েন্দা বাহিনী ঢুকেছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা, এদের নাম আমরা সবাই জানি। এগুলো যখন ইয়ে হবে, they were involved, clearly involved, and the prime minister was playing a delaying game. সে বলতেছে সে কি জানে মিলিটারি ম্যাটার্স? সে কি জানে? ওই ননক ফানক এগুলো কি জানে? এগুলো তো দুর্বৃত্ত, they were মাস্তানস। এদের উপর নির্ভর করে আর্মি চিফ বসে থাকবে? I can imagine his feelings. The army chief should have said, আমি তো জানি যে ওই বিডিএর দেয়ালের বাইরে নাকি ওই মেজর এখন যে ইয়েতে আছে অ্যাডভাইজারি জেনারেল হাফিজ, হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য অফিসার্স, ওইখানে ছিল। এবং সে নাকি একটা ইয়েতে তার চোখের পানি বের হয়ে গেছে, তার 2জন কোর্সমেট মারা গেছে। তো হোয়াট ওয়ার দে ডুইং? দে শুড হ্যাভ গন ইনসাইড। তোমার কোর্সমেটের জীবন বাঁচাবা না তুমি আবার উপরের অর্ডারের জন্য ওয়েট করবা? তোমার মিলিটারি তুমি তো জানো, দ্য মিলিটারি ল ইজ যে ইউ আর সাপোজ টু গো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর অর্ডার। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মিনিট দেরি করা মানে একটা জীবন, কয়টা জীবন মারা যাওয়া। তখন যদি যাইতো, আর আমরা আমাদের মতো সিভিলিয়ান যারা আমরাই বলতেছি কেন যাচ্ছে না, কেন যাচ্ছে? এটা কি মিলিটারি অ্যাকশন নেয় না কেন? এইগুলো সাথে সাথে থামানো উচিত। উই ওয়ার অল শক। তারপর যখন 11টা-12টা শুনলাম এই যে দেরি হয়ে যাচ্ছে, এই হচ্ছে, মাই গড, দিস ইজ দ্য এন্ড। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন গড নোজ। আল্লাহই জানে কি হয়ে যাবে। এটা কি এবার কিরকম? এটা অদ্ভুত ব্যাপার। কি হয়ে কর্নেল গুলজারের মতো একটা ব্রাইট একটা অফিসার র্যাবে ছিল, তখন পরে জানতে পারলাম আমাদের অনেক পরিচিত অফিসার যারা আমি বিভিন্ন বছরে বিভিন্ন সময় দেখা হইতো। আমি তো একদম আমরা বিশ্বাসই করতে পারি নাই যে এরকম একটা মিলিটারি অ্যাকশন নেয়া, আর্মি অ্যাকশন নেয়া। সো হোয়াট যে এটা আশেপাশে সিভিলিয়ানস, এটা তো এমন কোনো লম্বা অপারেশন হতো না। দিস বিডিআর সোলজার্স ওয়ার নট ওয়েল প্রিপেয়ার্ড। সেখানে আর্মির সামনে ওরা দাঁড়াতে পারতো? কখনো দাঁড়াইতে পারতো না। একদম আমার তো মনে হয় 10 মিনিটের মধ্যেই পুরো জিনিসটা কন্ট্রোলে চলে আসতে পারতো। সেটা ইট ইজ ভেরি আনফর্চুনেট। জি প্রিয় দর্শক, আমরা সেই মর্মান্তিক ঘটনা শুনছিলাম, বিডিআর হত্যাকাণ্ড এবং বিডিআর বিদ্রোহের কথা। সে আলোচনা নিয়ে আবার আমরা ফিরে আসবো। আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন, অধ্যাপক শাহিদুজ্জামান এবং সাবেক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথিকে নিয়ে আবারও আমাদের আলোচনায় ফিরে আসবো। ইসমানী মির্জা বর্ষবরাত্রিতে স্বাগত জানাচ্ছি। আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাবেক সেনাপ্রধান মঈন আহমেদের যে ইউটিউব চ্যানেলে বক্তব্য, সেটার মত এবং দ্বিমত নিয়ে আমরা কথা বলছিলাম। রয়েছেন অধ্যাপক শাহিদুজ্জামান, রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান রয়েছেন আমাদের সাথে। আমরা শুনছিলাম তাদের কাছ থেকে বক্তব্য। আমি সৈয়দ কামরুজ্জামান, প্রফেসর শাহিদুজ্জামান বলল যে তিনি সকালবেলা উঠে কী দেখেছেন, কি শুনেছেন। যারা সিভিলিয়ান তারা কিন্তু প্রত্যেকে অপেক্ষা ছিল কেন কি জন্য সেখানে সেনাবাহিনী সেখানে তারা ঢুকে যাচ্ছে না বা র্যাব ঢুকে যাচ্ছে না, কেন তাদেরকে যারা এই বিদ্রোহ ঘটাচ্ছিল তাদেরকে প্রতিহত করা হচ্ছিল না। এই যে অপারেশনটা করতে যেটি জেনারেল মঈন আহমেদ বললেন যে তিনি সরকারি সহযোগিতা পাননি, তিনি 1.5 ঘন্টা যমুনায় বসেছিলেন, তারপরে অন্য 2টি বাহিনীর প্রধানরা সেখানে আসছিলেন, এর পিছনে কি অন্য কোনো কারণ আছে কিনা, যেটি একটু খানিকটা ইঙ্গিত দিলেন প্রফেসর শাহিদুজ্জামান। ভূ রাজনীতির কথা একটু বলবার চেষ্টা করলেন, আপনার কি মনে হয়?
আমি স্যারের সাথে সেম ইকোতে বলতে চাই যে হলো এই পুরো ঘটনাটা এখন যা শুনছি তাতে করে আমার যদি আপনি কনক্লুশনটা দিতেন, আমি বলবো যে এটা ভারতের ইন্ধনে এবং রাজনৈতিক বা যারা রাজনীতি করে ওদের মদদেই এই ঘটনাটা ঘটেছে। এটা একদম ক্লিয়ার। এখন এটা বের করতে হলে একটা ভালো তদন্ত করতে হবে, সেই তদন্তের মাধ্যমে এগুলো বের করতে হবে, এছাড়া তো এটা বের করা সম্ভব না। এখন আপনাকে বলি, ধরেন মুন্নি শাহ যখন উনি একটা নেগেটিভ রোল করেছিলেন ওই সময়, এটা আমি জানি না উনি কার হুকুমে করেছেন বা কেন করেছেন। ওই সময় কিন্তু উনি সার্থক হয়েছিলেন আমাদের ঢাকার অধিবাসীদেরকে বোঝাতে যে এখানে অফিসারদেরই সব দোষ, সৈনিকদের কোনো দোষ নাই। এটা কিন্তু উনি প্রথম পর্যায়ে কিন্তু শি সাকসিড এটা করতে পারছিল। আপনি দেখেন উনি যখন লাইভ দেখাচ্ছিলেন ওই সময় কিন্তু ওই নিউ মার্কেটের গেটের ওখানে কিন্তু আওয়ামী লীগের লোকরা মিছিল করেছে, জয় বাংলা বলে অনেক স্লোগান দিয়েছে, বিডিআর আমরা ভাই ভাই আছি তোমার, অনেক স্লোগান দিয়েছে। তো এখন আপনি বলেন এই আওয়ামী লীগ কেন হঠাৎ এই সময় গোলাগুলি হচ্ছে, এর মধ্যে সাহস করে ওই নিউ মার্কেটের ওই গেটের সামনে দিয়ে একটা বড় মিছিল নিয়ে গেল, ওখানে গোলাগুলি হলো না? ওদের তো গুলি করে নাই। সেনাপ্রধান বললেন যে আমাদের একটা গাড়ি গিয়েছিল, সিপাহী জহিরকে ওরা রকেট লঞ্চার দিয়ে একটা গুলি করছে, মারা গেছে। কিন্তু ওই যে যারা হলো আপনার মিছিল করে আসলো তারা তো আপনার হলো মারা যায়নি কেউ, তারা তো নির্বিঘ্নে করে গেছে। তার মানে কি এখানে একটু মনে যাচ্ছে যে সরকারের ওই সময় একটা প্রচণ্ড ইঙ্গিত ছিল তোমরা করো, আমরা আছি। আরেকটা যে আপনি র্যাবের কথা বললেন, সেনা, আমি ধরে নিলাম যে সেনা যেতে পৌঁছাতে দেরি হয়েছে বা যে কোনো কারণে হোক, কিন্তু আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলছি, আমার সাথে পরবর্তীতে কথা হয়েছিল র্যাব 2 এর অধিনায়ক যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, তার সাথে আমার একদম অনেকক্ষণ কথা হয়েছিল যে তুমি র্যাব 2 এর অধিনায়ক হওয়া সত্ত্বেও তুমি ঢুকতে পারলা না ভেতরে। সে আমাকে বলছে, স্যার আমি ঢুকা কি স্যার, আমি অলরেডি দরবার হলের ওই গেট দিয়ে আমার লোক নিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমাকে বলা হলো তৎক্ষণাৎ আমাকে ওখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো র্যাব হেডকোয়ার্টার থেকে। এখন আপনি বলেন র্যাব হেডকোয়ার্টার যখন র্যাব ঢুকে গেছে ভেতরে, আমাদের সেনাপ্রধান মইনুল আহমেদ বললেন যে ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে অনেক বিডিআর গিয়েছিল, যেটা হচ্ছিল আপনার রাইফেল স্কোয়ার ওই মেন গেটের দিকে, ধানমন্ডির দিকে, কিন্তু এই কর্নেল শামসুজ্জামান কিন্তু ওই দরবার হলের সাথে যে গেটটা খুব জোর 50 গজের মধ্যে যে গেট, ওই গেট দিয়ে কিন্তু সে ভেতরে ঢুকেছিল। ঢুকে সে হি ওয়াজ অ্যাবাউট টু ডু দি অপারেশন, বাট হি ওয়াজ স্টপ বাই দি র্যাব হেডকোয়ার্টার। তো এখন আপনি বলেন কেন বন্ধ করা হলো, কি কারণে বন্ধ করা হলো, কার নির্দেশে বন্ধ করলো, এগুলো তো হচ্ছিল আপনার হলো বের করা হয়নি। আপনি একটা তদন্ত বলি, আপনার সব জাতির জানা উচিত। কিছুদিন আগে মেজর জেনারেল আব্দুল মতিন একটা প্রেস কনফারেন্স করেছিলেন, উনি সেনা তদন্তের দ্বিতীয় টুআইসি ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন, আর যেটার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ওটার প্রেসিডেন্ট ছিলেন। উনি যেটা বললেন, সেনা তদন্ত তো আমাদের ভিতরে একটা এতদিন ধরে একটা কিউরিয়াসিটি ছিল, কি না কি বের করেছে এটা জাতির কাছে গেল না, আমরা অনেক কিছু জিজ্ঞেস করছি এটা জাতিকে জানানো হোক, কি বেরোয়েছে, কিন্তু ওনার ওই বক্তব্য শোনার পরে মনে হলো সেনা তদন্তে কিছুই বের হয় নাই। কারণ যাদেরকে ওনারা সন্দেহ করেছিলেন এরা জড়িত, তাদের কাউরেরই ওনারা স্টেট বা সল জব তাদেরকে করতে পারেন নাই। যেমন ধরেন ডিজিএফের কাউকে পান নাই, র্যাবের কাউকে পান নাই, পুলিশের কেউ যে তাদের স্টেটমেন্ট দেয় নাই, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল যাদেরকে সন্দেহ করা হয় ওই সময়, যাদের নাম এসেছে, আমি আবার নামগুলো বলি, যেমন ধরেন ফজলে নূর তাপসের নাম আসছে, মির্জা আজমের নাম আসছে, নানকের নাম আসছে, এরকম অনেকের নাম ওই সময় ছিল। তাদেরকে ওনারা ইন্টারভিউ করার জন্যে বা জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু চিঠি দিয়েছিলেন, কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে এটা সম্ভব না। তাতে করে এখন কি বোঝা যাচ্ছে, তাহলে তো তদন্তই হয় নাই। এটা একটা জাস্ট আমরা মতো যারা কয়েকজন বেঁচে গেছি তাদের স্টেটমেন্ট নিয়েছেন, আর ওই যে ওই সময় ম্যাক্সিমাম সোলজার ওয়াজ পুট ইনটু দি জেলের মধ্যে ওনারা কি কয়দিন যে তাদের বক্তব্য নিয়েছেন, হয়তো কয়েকজনের নিয়েছেন, নিয়ে ওনারা একটা তদন্ত রিপোর্ট খাড়া করেন। তার মানে এটা একটা সম্পূর্ণ তদন্ত বলাই যাবে না, এটা তো গেল সেনা তদন্ত। আরেকটা যেটা আপনার
সচিবের নেতৃত্বে, আনিসুজ্জামানের নেতৃত্বে যেটা আপনার তদন্ত হয়েছিল, জাতীয় তদন্ত বলা যায়, সেখানে টোটাল 11 জন সদস্য প্রথমে ছিল, পরবর্তীতে আরেকজনকে কোঅপ্ট করা হয়েছিল, কোঅপ্ট করে টোটাল 12 জন সদস্য। এই 12 জনের মধ্যে কিন্তু 6 জনই ছিল সশস্ত্র বাহিনীর সদস্য, একজন ছিল পুলিশের। তাহলে আপনি দেখেন 7 জনই মানে শৃঙ্খলাভুক্ত লোকের মধ্যে, আর মাত্র 5 জন ছিল বেসামরিক অফিসার বা কর্মকর্তারা ছিলেন। এর মধ্যে যেমন ধরেন অবসরপ্রাপ্ত সচিব আনিসুজ্জামান ছিলেন, আরগুলো সব সার্ভিং ছিলেন। এই যে নির্বাচন কমিশনার যিনি হাবিবুল আওয়াল, উনিও ছিলেন একজন ওখানকার মেয়ে নিয়ে, আরেকজন পরে সেক্রেটারি হয়েছেন। এরা সবাই প্রমোশন পাইছে পরবর্তী। ওই তদন্ত আদালতে একজন অফিসার ছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ছাড়া সব অফিসার পরবর্তীতে প্রমোশন পাইছে, পদোন্নতি পেয়েছে সবাই। তার মানে ওখানেও তাহলে তদন্ত হয় নাই। তো তারপরে তদন্তটা আসলে মোটামুটি হয়ও নাই, আলোর মুখও দেখে নাই, দুইটাই থেকে আমরা আসবো। ডিডি তৌহিদের ভূমিকা নিয়ে আপনার কাছে শুনবার চেষ্টা করবো। স্যার, আসলে ঘুরে ফিরে একটাই কথাই আমরা দেখেছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আপনার সীমান্তে পিঠ দেখাবেন না। দ্যাট মিনস যাদের কনস্পিরেসির কথা আপনি খানিক আগে উচ্চারণ করলেন, তিনি একেবারে সোজাসাপটাভাবে বলেছেন। তো যে কনস্পিরেসির কথা আপনি বলছিলেন, আসলে যদি সেটা সঠিক হয়ে থাকে এবং যেটি অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান কর্নেল সাহেব বললেন যে এখানে আসলে সরকার প্রধান বা কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বললেন, তাদের যদি দায় থেকে থাকে তাহলে কি হবে, কিভাবে এটার একটা আমরা রিপোর্ট পাবো, কিভাবে তদন্ত হবে? আমি খুবই আশাবাদী যে এখন এই সরকারের সময় সত্যিকারের একটা তদন্ত হবে। দেখেন, এই যে তাপস, তারপর আরও অনেকগুলো সাঙ্গপাঙ্গ, ওরা কিন্তু ঠিকই আগে পালায় গেছে, বিকজ দে নিউ ইন দেয়ার হার্টস যে এই বিডিআর হত্যার সত্যিকার তদন্ত হলে ওরা রেহাই পাবে না, ঠিক আগে ভাগে পালাইছে এবং এদেরকে ফেরত আনতে হবে। আমার ধারণা যে যথেষ্ট চাপ রয়েছে। এটা এত একটা মর্মান্তিক ঘটনা এবং সেনাবাহিনীর যে মোরাল তারপর থেকে যে কিভাবে ধ্বংস হয়ে গেছে, কিভাবে আমাদের যে ভালো ভালো অফিসারগুলা, ওরা শেষ পর্যন্ত অনেক বেশি ভালো অফিসার চাকরিতে থাকতে পারে না, ওরা উপরে উঠতেই পারতো না। মানে তখন থেকেই কিন্তু ভারতীয়রা ঢুকে গেছে আমাদের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য, একেবারে ইয়ের মতো, পোকার মতো ঢুকে গেছে। এবং এটা ওদের লং টার্ম প্ল্যান, যেটা এই যে চূড়ান্ত অবস্থানে হয়তো যেত যদি আজকে ছাত্ররা সাহস করে তারা যদি এই দেশের থেকে এদেরকে বিতাড়িত না করতো, ক্ষমতা থেকে বিতাড়িত না করতো। আমি নিশ্চিত এখন এটা নিয়ে যেভাবে দাবি উঠছে এবং এখন আমাদের সেনাবাহিনীর নেতৃত্বে যারা রয়েছে তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং তাদের কোনোভাবেই আমার মনে হয় না যে ভারতীয়রা চেষ্টা করবে। আমি তো জানি যে ভারতীয় রিটায়ার্ড অফিসাররা, আপনি যদি টেলিভিশনে ইউটিউবে দেখেন, আজকে আমি দেখলাম লেফটেন্যান্ট জেনারেল শর্মা, মেজর জেনারেল বক্সি, এরা আমি নিশ্চিত যে সরাসরি এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এইসব রিটায়ার্ড জেনারেলদেরকে যে বাংলাদেশে একটা ব্লু প্রিন্ট অনুযায়ী এরা একেবারে দখল নিয়ে নিবে, মানে তাদের অবস্থান এখানে গড়ে তুলবে। আমি আসার আগেই 1 ঘন্টা আই ওয়াজ সারপ্রাইজ যে লেফটেন্যান্ট জেনারেল শর্মা সে যেইভাবে বিলাপ করতেছে, 1 ঘন্টা একলা কথা বলতেছে, হ্যাঁ, এবং তার কথা হচ্ছে যে বাংলাদেশে এটা দ্বিতীয় স্বাধীনতা। কি দ্বিতীয় স্বাধীনতা করলা তোমরা, 71 ভুলে গেলা, মানে নিজে মনে হয় যেন নিজের নাটক। পুরাটাই সে বাংলাদেশের মানুষদেরকে ব্লেম করতেছে যে এর চূড়ান্ত পরিণতি তোমরা টের পাবে, দেখবে যে কোথায় যেত। মানে এদের বোঝাই যায় এরা একদম অনেক সেই বিডিআর ম্যাসাকার থেকে নিয়ে আজ পর্যন্ত ওরা একদম একটা ব্লু প্রিন্ট ধরে রাখছে, বাংলাদেশকে ওরা একটা ভ্যাসাল স্টেট, করদ রাজ্যে পরিণত করবে, বুঝছেন? এবং এটা আপনি বোঝা কঠিন না, আপনি জাস্ট ইউটিউবে কন্টিনিউয়াস রিটায়ার্ড মিলিটারি অফিসারদের টক শো হচ্ছে সারাদিন, এবং ওদের কথা শুনলে যে কি যে বিলাপ, এটা কিভাবে হতে পারে। হ্যাঁ, তারপর ওই বাঙালি এক আসছিল শঙ্কর রায় চৌধুরী নাকি, সে তো বলে যে আমাদের এখন সরাসরি হস্তক্ষেপ করা উচিত, এই ধরনের কথা বলতেছে। কেন বলে? বিকজ কোটি কোটি টাকা ঢালছে ওই বিডিআর ম্যাসাকার থেকে নিয়ে শুরু করে একেবারে আমাদের সামরিক বাহিনী সহ সমস্ত ইনস্টিটিউশনসগুলোর ভিতরে কত বিরাট যে ষড়যন্ত্র না। কিছুদিন 2 মাস আগে ওদের পররাষ্ট্রমন্ত্রী একটা ওয়েস্টার্ন জার্নালিস্টকে বলে কি, আমি নিজে শোনা ইন্টারভিউতে বলতেছে
যে বাংলাদেশ, ভেরি ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু ইন্ডিয়াজ স্ট্র্যাটেজি ইন দ্য নর্থ ইস্ট। মানে ভারতের যে রণকৌশল উত্তর পূর্ব ভারতকে প্রোটেক্ট করার, সেটার ক্ষেত্রে এই বাংলাদেশ সৃষ্টি হচ্ছে সবচেয়ে বড় বাধা। চিন্তা করেন, তখন তো ওই যে প্রধানমন্ত্রী যে ছিল তার সাথে তো খুবই ভালো সম্পর্ক। এই পরিস্থিতিতে একটা সিটিং ফরেন মিনিস্টার এই ভাষায় বলে, আমাদের অস্তিত্ব নিয়ে আসে সমালোচনা করতেছে, তাতেই বোঝা যায় যে তাদের কত বড় ইয়ে হয়েছে এটা হওয়াতে। এখন বিডিআরের ইয়েটা হওয়া অবশ্যই করণীয়। আমি বিশ্বাস করি আমাদের ছাত্ররা যারা এই মুভমেন্ট করছে তারা তো বিচার করবেই যে তাদের যে সহপাঠীরা হত্যা হয়েছে সেটার বিচার হবে, বিডিআর হত্যার বিচার হবে, এবং দেখা যাবে যে যারা এর পেছনে ছিল অনেকেই কিন্তু একই ব্যক্তি। এইখানেও যারা ছিল ওইখানেও তারাই ছিল। বিডিআর হত্যাটা এই সরকার থাকা অবস্থায়, মানে ইলেকশনের আগে, যে কোনো ইলেকশন সেটা অনেক পরের ব্যাপার, আগে এইসবের বিচার হতে হবে, শাস্তি হবে, এবং যাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কথা তাদের মৃত্যুদণ্ডও যেন কার্যকর হয়। আমরা সেটা দেখে যেতে চাই। তারপর ছাত্ররা ছাড়বে এই সরকার, তারপর আমরা ভবিষ্যৎ ইলেকশনের কথা চিন্তা করব। কিন্তু এইসব যে জাতির যে এত বড় আঘাত, এত বড় লস, এর বিচারগুলাই সবচেয়ে আগে হওয়া উচিত। জি, নিশ্চয়ই নিশ্চয়ই জাতির প্রতি যে আঘাত, সেই আঘাতের বিচার নিশ্চয়ই আমাদের করবার জন্য আমরা প্রত্যাশিত রয়েছে। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও একই অতিথি নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব সামান্য ছোট একটা বিরতির পরপরই। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি আমরা বিডিআর হত্যাকাণ্ডে নিয়ে। সাবেক সেনাপ্রধান মঈনী আহমেদের বক্তব্যের মত দ্বিমত নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান রয়েছেন আমাদের সাথে। আমরা সৈয়দ কামরুজ্জামান, আপনার কাছে একটু আসি ছোটো ছোটো করে কয়েকটি বিষয়। একটি হচ্ছে গিয়ে যে পতাকা মিটিং কারা উদ্যোগী হয়ে করতে গেলেন, সেখানে যেহেতু এটি একটি বিদ্রোহ ছিল, বিডিআর বিদ্রোহ বলা হচ্ছিল, সেখানে কেন ল এনফোর্সেস এজেন্সি সেখানে যায়নি, নাম্বার ওয়ান প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে ডিএ তহিদের ভূমিকাটা সেখানে কী ছিল? বারবার আমরা দেখি ডিএডি তহিদের ভূমিকা কী ছিল, বারবার তার কথাই ডিএডি তহিদ কথা শুনতে পেয়েছি। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে বলবো যে ওই সময় যখন 46 ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে ব্যাটালিয়ান একেবারে গেটের কাছাকাছি ধানমন্ডির কাছে চলে আসছিল এবং তারা প্রস্তুতি নিচ্ছিল ভেতরে ঢুকবে, ওই সময় তাদেরকে বলা হলো যে এখন তোমরা অপারেশন করো না, এটা পলিটিক্যালি নেগোশিয়েট করা হচ্ছে। কখন বললো? মানে এটা যখন 11টার দিকে যখন ইয়েরা পৌঁছায় গেল, সেম ডে, মানে 25 তারিখে, 25 তারিখ, এগুলো 25 তারিখ, এটা হচ্ছে পলিটিক্যালি নেগোশিয়েট করা হবে, তো ওনাকে স্টপ করা হলো। কিন্তু ওই সময় অ্যাজ এ ব্রিগেড কমান্ডার তার লোকবলকে বাঁচানোর জন্য ওনার ওই সময় স্টপ করা উচিত ছিল না, বিকজ হি হ্যাজ অলরেডি গট দি পারমিশন টু ডু দি অপারেশন। হঠাৎ প্রতিমধ্যে কেউ বললো, ওনাকে কে বললো এটা রাজনৈতিকভাবে? এটা সাবেক সেনাপ্রধান এবং অন্যান্যরা বলেছেন বলেই উনি বলেছেন যে উপর থেকে, স্পেসিফিক বলেন নাই, উপর থেকে নির্দেশ আসছে। কারণ উপরের নির্দেশটা কোন লেভেল থেকে আসছে এটা কিন্তু এখনো নট ক্লিয়ার। তো ওই সময় যেটা শুনেছিলাম, পরবর্তীতে শুনেছি যে আপনার ফজলে নূর তাপস, মির্জা আজম, নানক, তারপরে অ্যানি সাম এমপি ছিলেন, মহিলা এমপি, ওনারা সবাই ফ্ল্যাগ নিয়ে ভেতরে ঢুকে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা বলে ওদেরকে আম্বালা সুইট ছিল, রাইফেল স্কোয়ারের পাশে আম্বালা সুইটের মধ্যে, ওদের সাথে 2-3 বার ওরা অনেকক্ষণ মিটিং করেন। তো তারা ওই সময় বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত আমাদের সাধারণ ক্ষমা না করা হবে তখন পর্যন্ত আমরা কোনো কিছু করব না। তো ওই সময় সারা খাতুনও ভেতরে ঢুকেছিলেন, কিন্তু কোনো কাজ হয় নাই। পরবর্তীতে আমি যতটুকু জানি, সম্ভবত মঈনী আহমদও বলেছেন। আমি একটা আপনার মাধ্যমে আগে একটু আমাদের সাবেক সেনাপ্রধান মঈনী আহমদকে একটা প্রশ্ন করে নিই, জাস্ট আমি আপনার লিঙ্কে আসতেছি। একটা প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আমাদের ছাত্র জনতা যে অভ্যর্থনটা হলো, সেই সময় সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার কার অনুমতি নিয়ে সাবেক
প্রধানমন্ত্রীকে বললেন যে আপনার আর থাকা সম্ভব না, এটা আপনাকে ছেড়ে দিতে হবে। উনি কার অনুমতি নিয়েছিলেন? কারো কি অনুমতি নিয়েছিলেন? হি অ্যাসেস দি সিচুয়েশন, যে এই সিচুয়েশনে সেনাবাহিনী যদি ইন্টারফিয়ার না করে তাহলে আরও বড় ধরনের ব্লাডশেড হবে। সেই জন্য তো সে এত বড় আত্মীয় হয়েও তো এই কাজটা করেছে। তখন কি তাকে কেউ অনুমতি দিয়েছে? কেউ তো অনুমতি নেয় নাই। সে তার কনসাস থেকেই তো এটা করেছে এজ এ সেনাপ্রধান। সেই সেনাপ্রধান যদি কারোর অনুমতি ছাড়া এত বড় পাওয়ারফুল প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি দেশ ত্যাগ করাইতে পারে, দেশটাকে শান্ত করতে পারে, তাহলে সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ ওই সময় এত বড় ঘটনা তো হয় নাই, সারা দেশব্যাপী কোনো ঘটনা হয় নাই, সামান্য পিলখানার একটা ঘটনাকে উনি প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষা কেন করলেন? এটা আমি স্যারের কাছে প্রশ্ন রাখলাম, একজন সেনা সদস্য হিসেবে আমি ওনার কাছে এই প্রশ্নটা করলাম। এখন আসি আপনার ওইটাতে, ফ্ল্যাগ মিটিং এর কথা। ফ্ল্যাগ মিটিং এর হওয়ার পরবর্তীতে আমি একটু এই ঘটনাটা বলি, আপনার ঘটনাটা বললে একটু ক্লিয়ার হবে। আমি পরবর্তীতে এসে আমি যে টয়লেটে লুকাইছিলাম, ওই টয়লেটে আমি এসে দেখলাম যে ওইখানে ডিএডি তহিদ ওই টয়লেটে লুকানো আছে। আচ্ছা, তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখানে লুকাইতো কেন লুকিয়ে আছো, তোমার কি প্রবলেম, তুমি কেন? তখন সে আমাকে যেটা বলেছিল যে স্যার আমি তো দরবার হলে ছিলাম না। তাই আমি বললাম তুমি কোথায় ছিলা? তো বললো যে ওই যে আমাদের ও ছিল আবার আমাদের অফিসার্স মেসের মেস সেক্রেটারি, তো আমাদের ওই আফটার দরবার যে টি ব্রেক হবে সেই টি ব্রেক স্কাই রুমের ওইটার দায়িত্বে ছিল। তাকে এত উপযুক্ত করা হলো? আচ্ছা সেটাকে একটু বলি, একেবারে আপনাকে একটু বলি। ওইখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য। ডিএডি রহিম যিনি মারা গেছেন, ডিএডি রহিম আমার একসময় আমি তো পরবর্তীতে যোগাযোগ পরিবর্তনে জি1 ছিলাম, আগে আমি সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম। ওই সময় আমার কোয়ার্টার মাস্টার ছিল ডিএডি রহিম। তো ডিএডি রহিম জানতো না যে আমি ওখানে লুকিয়ে আছি। সেই ক্যাম্পে কি খবরের, কারণ ওই ডিএডির আমাদের কাছে কোনো মোবাইল ছিল না, মোবাইলটা তো ইয়ে থেকে কেড়ে নিয়ে, শুধু মোবাইলটা নিয়েছিল আপনার ইয়ে থেকে, ওই যে দরবার হল থেকে আমাদের সবার মোবাইলটা নিয়ে নিয়েছিল। বাকি জিনিসগুলো ছিল মানিব্যাগ টানিব্যাগ কোনো পরে নিয়েছে, বাট আগে শুধু মোবাইলটা নিয়েছিল। তো ডিএডি তো এদের কাছে কিন্তু মোবাইল ছিল, ওই মোবাইল দিয়ে কিন্তু আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করেছি একবার, দিয়ে আমার পরবর্তীতে আর তাদের পাই নাই। ওইখানেই ডিএডি রহিম, মানে আপনি যদি একটু বললে সুবিধা হবে, আমার সময় একেবারে নাই তো সে কারণে একেবারে ওইখান থেকেই ডিএডি রহিম নিয়ে গেল ডিএডি তহিদকে। শুধু আমাকে বলল স্যার আমরা যাচ্ছি প্রধানমন্ত্রীর ওখানে, যেটা সেনাপ্রধানও বললেন যে এলো ডিএডি তহিদ সহ ওখানে গেল, এবং ডিএডি তহিদকে উনি ডেকে জিজ্ঞেস করেছেন, তখন সে বলেছে যে সকাল 9টা থেকে এখানে আসার আগ পর্যন্ত তাকে তালা মেরে রেখে দিয়েছিল, তালা খুলে এখানে নিয়ে আসছে। এটা সাবেক সেনাপ্রধান মনির আহমদ কিন্তু ওনার বক্তব্য বলেছেন। এটা যদি ডিএডি তহিদ বলে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, কারণ তাকে তালা মেরে রাখা হয় নাই। আচ্ছা, কারণ আমার সামনে থেকেই তাকে নিয়ে গেছে, আমি দেখেছি তাকে নিয়ে যেতে, ডিএডি রহিম নিয়ে গেছে। তাহলে সে ওখানে একটা মিথ্যা কথা বলেছে, এবং সে ওখানে শুনে গেছে কে কে মারা গেছে। আমি তাকে বলেছি যে কে কে দরবার হলে মারা গেছে, যেহেতু ও দরবার হলে ছিল না, ও কিছু জানে না, আমাকে বলছে। তো সেই জন্য আমি আবার তাকে বলেছি দরবার হলে আমার সামনে দেখেছে ও মারা গেছে। ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেন, ওখান থেকে যাওয়ার পরে তাকে বিডিআর এর প্রতিনিধি বা ডিজি বানানো হলো। আচ্ছা আচ্ছা, এই কারণে ওখান থেকে আপনি যদি আমাদের মইনুল আহমেদের বক্তব্য শুনেন যে ওখান থেকে সন্ধ্যার দিকে তারা চলে আসছে। এই সন্ধ্যা থেকে শুরু করে 25 তারিখ রাত এবং 26 তারিখ সেনা দখল নেওয়ার আগ পর্যন্ত এটা পুরো কমান্ডার ছিল ডিএডি তহিদ। আচ্ছা, এই সময় যত অঘটন ঘটেছে সব ডিএডি তহিদের নেতৃত্বেই হয়েছে, কারণ ওই সময় তো তাকে তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো অফিসিয়ালি তাকে ডিজি বানাই দিয়েছে। তার মানে সেখান থেকে একটু স্যার আপনি খেয়াল করবেন, 25 তারিখে সন্ধ্যার সময় যমুনা থেকে ডিএডি তহিদ যখন ফিরে আসে, তখন তারা এসে আবার কিন্তু বলল যে আমাদেরকে সাধারণ ক্ষমা করা না হলে আমরা করব না। তখন কিন্তু আবার যে হত্যাযজ্ঞ চললো সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত, অফিসারদের ডেড বডি ড্রেনে ফেলে দিয়ে এবং রাত্রেবেলায় লাইট অফ করে সবাই জায়গায় মানে কবরের মতো সব হাইড করা হলো। এইগুলো কিন্তু সব ওই সময় কিন্তু ডিএডি তহিদ। তবে আমি এখানে জানি না যে ডিএডি তহিদ আগেও
এই পরিকল্পনার সাথে মানে জড়িত ছিল কি না ছিল এটা আমি জানি না, যেহেতু তদন্ত আদালত আমি জানি না তার স্টেটমেন্টে কী ছিল, কিন্তু তদন্ত ক্লিয়ার করে বলে নাই। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি এখনও বলবো যে সে ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেল এবং তখন থেকে দায়িত্ব নিয়ে যত অপকর্ম বিডিআরে হয়েছে, বিকজ ওই তো তখন হেড অফ দি বিডিআর, সে কাজগুলো তার মাধ্যমেই বা তার মানে 25 তারিখ সন্ধ্যা থেকে পরের দিন একেবারে 26 তারিখ সন্ধ্যা পর্যন্ত ওই পালাই যাওয়া, সবাই চলে গেল, তারপরে তো সেনারা যে দখল করলো। এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, কিন্তু এই সময় কিন্তু এই পুরা বিডিআর এরিয়াটা, পুরা ক্যাম্পাসটা কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে কর্ডন করা ছিল। আমরা 107 জন অফিসার ওখান থেকে পালা যেতে পারলাম না, আর এখানে 6-7 হাজারের বেশি হয়তো, শুনে আমার টোটাল ফিগারটা মনে নেই। আচ্ছা, তারা কিভাবে পালিয়ে গেল? তারা কিভাবে এই পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে দিয়ে এক রাতের মধ্যে দেওয়াল টপকে পালিয়ে গেল? নিশ্চয়ই এটা একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল। আমরা শেষের দিকে আসছি। লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান একটা কথা বললেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা বলেন, যে তিনি সেনাবাহিনীতে কাজ করেন, এবং একই সাথে আমরাও এটি বিশ্লেষণ করছি যে আজকে ছাত্র জনতা যে বিপ্লব, আমরা যে এখন দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আমরা দেখেছি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কথা বলেছেন, তিনি দায়িত্ব নিয়ে দেশকে রক্ষা করবার জন্য তিনি কিন্তু সব কিছু অর্গানাইজ করেছেন। তাহলে প্রশ্ন আসে, যদি বললেন যে প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নটা কিন্তু আমিও কিন্তু এখন মনে মনে ভাবলাম যে ছোট্ট একটা ঘটনা, একটা পিলখানার ভিতরে ঘটনা, সেই ঘটনাটি কেন নিয়ন্ত্রণ করা গেল না? এই যে ইঙ্গিতের কথা, দেশীয় বিদেশীয় যে ইঙ্গিতের কথা, আজকে বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলা হলো, তারা পতাকা নিয়ে মিটিং করতে গেলো, আম্বালা সুটসে বসলো, ডিআইডি তহিদকে যমুনাতে নিয়ে গেল, সেনাপ্রধান 1.5 ঘন্টা আগে গেল, পরবর্তীতে 2 বাহিনীর প্রধান 1.5 ঘন্টা পরে গেল। এই সব কিছু মিলিয়ে আপনার আসলে শেষ মন্তব্যটা কি হতে পারে? আমার শেষ মন্তব্য হচ্ছে, যখন সেনাবাহিনী প্রধান অ্যাপয়েন্টেড হয় ব্যাকডোর চ্যানেল দিয়ে এবং যোগ্যতার ভিত্তিতে না হয়, তখন এটা অবাক হওয়ার কিছুই নেই। আমরা খুব ভালোভাবেই জানি যে এই যে জেনারেল যিনি সেনাবাহিনী প্রধান নিযুক্ত হয়েছিলেন তখন, হি ওয়াজ নট ফিট টু বি দ্য আর্মি। আর্মি চিফ হওয়ার কথা ছিল জেনারেল রেজাকুল হায়দারের, এবং সব কিছু সাইন্ড হয়ে গিয়েছিল। সেই সাইন ডকুমেন্ট একদিনের ছুটিতে চেঞ্জ করে এই মইনু আহমেদকে করা হয়, এবং ইট ওয়াজ এ ওপেন সিক্রেট। তখন আরেকজন ক্যান্ডিডেট ছিল খুব ব্রাইট, মেজর জেনারেল ফাজলে এলাহি আকবর, যিনি এখনও বেঁচে আছে। এই দুজনের একজনের হওয়ার কথা ছিল। দুইজনই আমাদের ক্যাডেট কলেজে আমার সহপাঠী, এবং তখন আমরা কিন্তু বলা বলিও করতাম যে এই যে একে দিল, এই লোকটা তো হি ইজ টোটাল। তার বড় ভাই খুব পাওয়ারফুল একজন এন্টারপ্রেনিয়র, বাংলাদেশে এখনও আছে। তার বড় ভাই সব নিয়ে দৌড়াদৌড়ি করছে, করছে, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসও হয়েছিল সে আর্মি চিফ হওয়ার জন্য, এবং পরিণতি হয়েছে এইটা। পরিণতি হয়েছে যে হি ওয়াজ নট ফিট। আপনি তাকে যে সে কেন অর্ডার দিল না, তার চরিত্রই তো খারাপ। সে অর্ডার কি দেবে? একটা লোক তার টাকার বলে সে আর্মি চিফ হয়ে গেছে, এবং তারপরে সে মানে যা করারটাই, হি ওয়াজ সাইকোলজিক্যালি টোটালি ডিপেন্ডেন্ট অন হাসিনা, যে আমার পলিটিক্যাল, আমি এখানে কেন ঝুঁকি নিব, আমার যদি জীবনটা চলে যায়, একটা কিছু ঘটে। হি সিম্পলি ডিড নট মেক আপ হিজ মাইন্ড, হি অ্যালাউড দ্য অফিসার্স টু ডাই। হ্যাঁ, এবং সে পুরাটার জন্য সেই জায়গায় যদি জেনারেল রেজাক থাকতো বা জেনারেল থাকতো আর্মি চিফ, আই এম শিওর এরকম ঘটনা ঘটতই না, এই ঘটনা ঘটার প্রশ্নই উঠত না। জি, একেবারে শেষ করবো ভাই, আপনি যদি শেষ বিশ্লেষণ দিয়ে করেন যে এখন আমরা আসলে কি প্রত্যাশা করতে পারি? আমাদের প্রত্যাশা কি, যারা যে ভাবিরা এখনো পর্যন্ত তাদের স্বামীদের হারিয়েছে, এখনো যে সন্তানটি তার কিশোর বয়সে বা তার একেবারেই 2-3 বছর বয়সে কিন্তু অনেকে দেখেছি মারা গিয়েছে, আমরা কি করণীয়, আপনার প্রত্যাশা কি? আমি একটু বলি, অ্যাকচুয়ালি গত 15 বছর ধরে এই বিডিআরের ঘটনাটি, আমি কিন্তু এই বিডিআর এটাকে বিদ্রোহ বলবো না, এটা কিন্তু হত্যাকাণ্ড। বিদ্রোহ হলে পারে তাদের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট বা ডিমান্ড থাকবে যে আমরা এটা না করলে এই করবো, এরকম কিন্তু তাদের আগে থেকে তেমন কিছু অফিসিয়ালি কোনো ডিমান্ড ছিল না। কিছু শোনা যায় বেনামি চিঠিপত্র বা বেনামি পোস্টার ছিল, সেটাকে তো অথেন্টিকেট ধরা যাবে না। সেই হিসাবে এটাকে বিডিআর বিদ্রোহ বললে ভুল হবে, এটাকে বলতে হবে একেবারে ঠান্ডা মাথায় বিডিআর হত্যাকাণ্ড, একদম হত্যাকাণ্ড, আমাদের অফিসারগুলোকে হত্যা করা হয়েছে। এখন
17ই আগস্ট প্রথম আমাদের যে সেনা শহীদ পরিবাররা তারা একটা প্রেস কনফারেন্স করেন, ওখানে তারা 7 দফা দাবি নিয়ে তাদের একটা দাবি পেশ করেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। এরপর থেকেই কিন্তু এই বিডিআরের ঘটনাটা আবার নতুন করে রূপ নেয়, যে সব জায়গায় এটা আলোচনা সমালোচনা হয়। এখানে একটা জিনিস আপনাকে একটু বলে রাখি, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন আপনাদের চ্যানেলে বা বৈদেশিক কিছু ইউটিউবারের মাধ্যমে যে সকল অফিসাররা কথা বলতেছেন, এরা কিন্তু কেউ বিডিআরের ওই ঘটনার সময় কোনো উপস্থিত ছিল না। আফটার দি কার্নেজ যারা যে ডিউটিতে ছিল সেই ডিউটির অভিজ্ঞতাগুলো তারা বিশ্লেষণ করতেছেন এবং বলছেন। কিন্তু যারা ওই সময় ওখানে ভেতরে ছিল এবং বেঁচে আছে তারা কিন্তু একদম মুখ কলপ দিয়ে বসে রয়েছে, কিচ্ছু বলছে না, কারণ তাদের ভেতর ভয় এখনও আছে যে হয়তো যদি কোনো ক্ষতি হয়, সেজন্য কিছু বলছে না। এখন আমার কাছে মনে হয় কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে বিডিআরের এই ঘটনাটিকে আবার পুনঃ তদন্ত হবে। এই পুনঃ তদন্ত যদি করা হয় তাহলে আমার অনুরোধ থাকবে এই সরকারের প্রতি 3টা পর্যায়ে করতে হবে। দ্য টার্মস অফ রেফারেন্স উইল বি 3। নাম্বার 1 ইজ দ্যাট, যে হলো এটার পরিকল্পনা থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত কারা ছিল, তাহলে পরে এই কুশীলবরা বেরোবে। পিছনের কুশীলবরা যদি বের না করা যায়, কে গুলি করলো আর কে মারলো এটা তো লাভ নাই। ওই জন্যে প্রথমেই করতে হবে যেটা পরিকল্পনা কে করলো পিছনে থেকে, এবং এক্সিকিউশন পর্যন্ত কারা দায়ী ছিল, এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এই ডিডি তৌহিদের দায়িত্ব নেওয়ার পর থেকে পরবর্তীতে 26 তারিখে সন্ধ্যা পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত সেনা দখল না নিয়েছে ততক্ষণ পর্যন্ত যে হত্যাযজ্ঞ বা অন্যান্য ঘটনা ঘটেছে, এটা সম্পূর্ণ একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। এটা কেন করা হলো, ওই সময় কার নির্দেশে করা হয়েছে। নাম্বার 3, সেনা দখল নেওয়ার পরবর্তীতে যারা তখনকার বিডিআর এখন বিজিবির দায়িত্বে আসলেন, নেতৃত্বে আসলেন, তদন্ত আদালত হলো, তদন্ত আদালত সুষ্ঠুভাবে তদন্ত করেছে কিনা, যদি না করে থাকে তাহলে আবার তদন্তের সাথে যারা জড়িত ছিল তাদেরও দায়ী করতে হবে। তাহলে সুষ্ঠু তদন্ত করা হয় না, জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। জাতিকে ধোঁকা দিয়ে তো কোনো লাভ হয় নাই। যে তদন্ত যদি সঠিক নয় সেটাও এই টার্মস অ্যান্ড রেফারেন্সে থাকতে হবে যে পরবর্তীতে যারা এর দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করেছেন কিনা। যদি দায় সারা হয়ে থাকে তাহলে পরে ওই তদন্তের মধ্যে এসে তাদেরকেও শাস্তি দিতে হবে। আমার এই 3টা এই পুনঃ তদন্ত করতে হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার অনুরোধ, এই টার্মস অফ রেফারেন্স এর থেকে যদি আরও ভালো কিছু থাকে সেটা অ্যাড করা হোক, বাট এইগুলো না করলে এটার ডিপলি আপনি এটার করতে পারবেন না। জি স্যার, এই যে আলোচনাগুলো হলো, সব আলোচনার কিন্তু পিছনেই যেটা সেটি হচ্ছে যে আসলে একটা ভূ রাজনীতি, পার্শ্ববর্তী দেশের একটা কথা বারবার আসে। আপনি ইউটিউবে যেভাবে হাসছে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এটা কি হবে, কি যেভাবে মন্তব্য করছে, আমাদের আসলে কি প্রস্তুতি থাকা দরকার? আমাদেরকে যদি এরা বারবার কোণঠাসা করবার চেষ্টা করে বা বারবার এরকম, জি আমার মনে হয় আমরা আমাদের ওয়ার্স্ট ফেজ পার হয়ে এসেছি। আল্লাহর রহমতে আমাদের ছাত্ররা যা করেছে তাদেরকে একেবারে জাগ্রত থাকতে হবে। এখন যেটা ঘটেছে না সেটা একটা অভূতপূর্ব, কেউ ভাবেও নাই। আমরা সবাই কিন্তু আশা ছেড়ে দিয়েছিলাম যে এই দেশটা গেল, সামরিক বাহিনীর পক্ষে সম্ভব হবে না, এই ভারতীয়রা আসবে, নিয়ন্ত্রণে থাকবে, এইভাবেই। কিন্তু কি দেখেন আল্লাহর অশেষ মেহেরবানি কি ঘটায় দিচ্ছে ছাত্ররা। কাজেই এখন আমাদেরকে যেটা করতে হবে যে রাতারাতি ইলেকশন করার কোনো তাড়াহুড়ার কোনো প্রয়োজনই নেই। আমার মনে হয় আমাদের যে ইনস্টিটিউশনসগুলো ভারতীয়দের ধ্বংস করেছে, আমলাতন্ত্রে কিভাবে ঢুকে গিয়েছে সমস্ত পুলিশ বাহিনীতে 1 লক্ষ পুলিশ ডিউটিতে রিপোর্ট করছে না। এর অর্থ কি? এর অর্থ বাইরের অনেক যারা ইল্লিগালি ঢুকছে তারাই এখন আর আসতেছে না। কাজে আমাদেরকে তারপর সেনাবাহিনীর ভিতরে একদম হাইয়েস্ট লেভেলে কিছু বিশ্বাসঘাতক ধরা পড়েছে এবং আমার বিশ্বাস যে এদের বিচার হতে হবে। পুরা 2-3 বছর লাগলে লাগুক, এবং ছাত্রদের থাকা অবস্থায় কিন্তু এটা ঠিক মতো হবে। যদি ছাত্ররা না থাকে, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তাহলে আবার আমরা কিন্তু ওই অতীতের পথে চলে যাব এবং ভারত আবার সুযোগ নেবে। যদি ভারতকে চিরতরে আমাদের এই দেশের ইন্টারভেন করা থেকে দূর রাখতে হয়, তাহলে আমার মনে হয় এই আগামী 2-3 বছরের মধ্যে সময় লাগুক, কিন্তু সব ইনস্টিটিউশনস, জুডিশিয়ারি, আমলাতন্ত্র, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সেখানে প্রচুর লোক নিতে হবে
বিশ্বাসযোগ্য লোক, তারপরে যে সেনাবাহিনীর ওনার মতো যারা চাকরির থেকে চলে গিয়েছে, অনেক ভালো ভালো রিটায়ার্ড অফিসার আছে যারা যোগ্য, যারা আসতে চায়, যারা তাদের শ্রম দিতেন, এইসব অফিসারদেরকে আবার ফেরত আনা উচিত, বুঝছেন? এগুলো আনলে 2-3 বছর সময় লাগবে, কিন্তু সেটার ইয়েটা হচ্ছে কি যে আমরা এই যে এত পিছনে পড়ে গিয়েছে আমাদের পুরো রাষ্ট্রযন্ত্র, এই ভারতীয় জেনারেলরা কিন্তু বলে যে আপকা তো খতম হো গিয়া, আপকা তো কুছ ভি নাই হ্যায়, আমাদের নাকি অর্থনীতি ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আপনি যদি ওদের ভাষা শোনেন না, মনে হয় যেন বাংলাদেশ ওই ইয়ের মতো অবস্থা, ইউক্রেন হয়ে গেছে। এই ব্যাটা তাই বলছে, কিন্তু ওই যে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার, আমরা নাকি ইউক্রেন হয়ে গেছে। কত বড় মিথ্যাচার এরা করে, এরা আমাদের দেশকে সর্বনাশের পথে নিয়ে যাবে। কাজে আমাদের 2-3 বছর সময় লাগবে, লাগুক, আমাদের ছাত্ররা থাকুক, পাহারা দেবে, আমাদের আবার দেশটা যেন আল্লাহর মেহেরবানিতে আবার ঠিক মত জায়গায়। ধন্যবাদ অধ্যাপক আমি শাহিদুজ্জামান, ধন্যবাদ সৈয়দ কামরুজ্জামান। আমাদের জাতীয় বীর যে ছাত্ররা, তারা অতন্দ্র প্রহরীর মতো দেশ পাহারা দিচ্ছে, এবং সেই পাহারায় আজকে সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণ করতে হবে। ভূ রাজনীতির প্রেক্ষাপটে যারা আমাদের দেশকে খাটো করবার চেষ্টা করছে, যারা আমাদের এই দেশকে ক্ষতি করবার চেষ্টা করছে, তাদের প্রতিহত করবার জন্য সকল কিন্তু এক তালে এক লয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমরা এই বাংলাদেশকে বাঁচিয়ে রাখবার জন্য আজকে শুধু বিডিআর হত্যাকাণ্ডের বিচার নয়, বাংলাদেশের সর্বক্ষেত্রে আমাদের যে সুশাসনের ঘাটতি রয়েছে, আর্থিক খাতে যে শৃঙ্খলার অভাব রয়েছে, যে দুর্নীতি রয়েছে, সব কিছুকে প্রতিরোধ করে দেশে এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমাদের আজকে যে আয়োজন ইস্পানী মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।